আজ আমাদের ভারতীয় ইতিহাসে বা পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি অন্যতম কালো অধ্যায় হিসাবে পরিচিত থাকবে। কারণ আজকে আপনারা জানেন যে 26,000 প্রায় 25,752 জনের যে 2016 সালের যে এসএসসি নিয়োগ প্যানেল যেটা বাতিল করেছে সুপ্রিম কোর্ট, এবং সেখানে কিছু শর্ত সাপেক্ষে কিছু সেখানে শর্ত রেখেছে আগামী দিনে কারা কারা আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে। তো সকাল থেকে সেই খবর চারদিকে চলছে, মানে আজকে সবার মুখে মুখে এই খবর, এই নিয়ে অনেকে আলোচনা হয়েছিল, মিডিল এটা অনেকে হারিয়ে গিয়েছিল। তো সর্বপ্রথমে আপনারা জানেন যে 26,000-এর মধ্যে নিশ্চয়ই অনেকেই অনেক যোগ্যবান, যারা দীর্ঘকাল ধরে পরিশ্রম করেছেন, দীর্ঘকাল প্রিপারেশন নিয়েছেন, অনেকে মেধাবী, অনেক ছাত্রছাত্রী, অনেক গরিব পরিবার বা অনেক ভালো ভালো বা যেরকম হোক ভালো ভালো মেধাবী পরিবার থেকে আছেন যারা চাকরি পেয়েছিলেন। তো আজকে যে রায় সত্যি আপনাদেরকে হতাশ করে দেওয়ার মতন, যে এত কষ্টে একটি চাকরি পাওয়ার পর হঠাৎ করে যদি কোনো অযোগ্য মানুষের কারো ক্রাইমের জন্য, কারো দুর্নীতির জন্য, কারো ভুলের জন্য যদি একটা সুস্থ মানুষ যদি কেউ সেখানে বিতাড়িত হয়, বা সেটা সত্যি খুব বেদনাদায়ক। তো আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে বা আমাদের দলগতভাবে আপনাদেরকে আমি সমবেথী জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। কেন কি এই মুহূর্তে যারা যারা ফেস করছেন, যে আমরা একটা সরকারি চাকরি তো ধরে নিলাম, একটা সাধারণ মানুষ যখন একটা সামান্য যে কোনো কিছু কাজও পায়, সেখান থেকে যদি তাকে হঠাৎ করে বরখাস্ত করে দেওয়া হয়, সেটা সত্যি খুব বেদনাদায়ক। তো আপনাদেরকে আমি খুব সহমর্মিতা জানাচ্ছি যে সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে আগামী 3 মাসের মধ্যেই যে নিয়োগ প্রক্রিয়া এটা শুরু হবে। দয়া করে অনুগ্রহ করে আপনারা কোনো কিছু সত্যি কষ্টদায়ক, এটা আমি কিভাবে বলবো আমি বলতে পারছি না। তো আপনারা সত্যি যারা কষ্ট করে পড়াশোনা করেছেন, যে একটা চাকরি পেতে কত বছরের পর বছর অপেক্ষা করতে হয়, কত পরিশ্রম করতে হয়, তারপর যদি এরকম হয় সেটা সত্যি। তো যেটা সুপ্রিম কোর্ট একটা জিনিস ভালো লাগলো, যে যারা অযোগ্য তাদেরকে তো সরাসরি বাতিল করে দিয়েছে, কিন্তু যারা অযোগ্য বা যোগ্যভাবে মানে কোনোটাই হয়নি, তাদেরকে আগামীতে সুযোগ দিয়েছে। সত্যি আমার শরীর খারাপ একটু, তবু আমি লাইভে আসলাম কেন অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন, মেসেজ করছেন এই নিয়ে আপনার মতামত দিন। তো মতামত দেওয়ার আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না। যাদের চাকরি গেছে, কেউ দুর্নীতি করেছে, কাদের সংগঠিত দুর্নীতির জন্য, কারা সুস্থ মানুষ, সঠিক মানুষ, সৎ মানুষ, তারা এই বেকায়দায় পড়বে, একটা জীবনের এত কষ্ট জায়গায় পড়বে, এখানে কি বলা উচিত, কিভাবে বলা উচিত আমি কিন্তু খুঁজে পাচ্ছিলাম না বা পাচ্ছিও না। আপনারা জানেন বা আমরা জানি যে একটা চাকরি পেতে কত বছর লাগে, একটা পরিশ্রম করতে, কত কিছু ত্যাগ, টাকা পয়সা, বাড়ির চাপ, এদিকে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোয় না, অপরদিকে বিএড করতে কত সমস্যা লাগে, টাকা পয়সা লাগে। মানে যারা আমরা গ্রামের মতন ছেলে ফেলে আছি, যারা আমাদের বিএড করতেই কত সময় লাগে, কত টাকা সেই টাকা জোগাড় হয় না, আমরা শুনেছি বা দেখেওছি বা অনুভব করেছি। তো তাদের জন্য একটা কথাই বলবো, আপনারা এই মুহূর্তে মাথা ঠান্ডা রেখে আগামীতে যেভাবে আপনারা স্বচ্ছভাবে চাকরিতে নিয়োগ পেয়েছিলেন, আগামীতে যেহেতু সুপ্রিম কোর্ট সেই সুযোগটা দিয়েছে, এর আগেও আমরা বিভিন্ন রাজ্যেও দেখেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, কোথাও সেখানে দেখেছিলাম 30,000 চাকরি সেখানে বাতিল করা হয়েছিল, আমার স্টেটটা মনে পড়ছে না, কিন্তু তাদেরকে কোনো সুযোগ দেওয়া হয়নি, টোটাল প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়েছিল। সম্ভবত ত্রিপুরাতে না কোথায়, আমার ঠিক মনে পড়ছে না, ত্রিপুরাতে আই থিঙ্ক হতে পারে, যে টোটাল প্যানেলটিকে বাতিল করা দেওয়া হয়েছিল। তারপর ব্যাপন মধ্যপ্রদেশের যে ব্যাপম কেলেঙ্কারি তো আছে, সেটা আমি বাদেই দিয়ে দিলাম। তো এখানে একটা জিনিস আপনাদের জন্য বলবো, যে সুপ্রিম কোর্ট আগামীতে আপনাদেরকে সুযোগ দিয়েছে, যে আপনারা পড়াশোনার মধ্যে ছিলেন, বয়সের সাথে সাথে যদিও অনেকটা মানুষের চাপের কারণে পড়াশোনার তরিকাটা পাল্টে যায়, তবু আশা করি আপনারা যেহেতু শিক্ষকতা পেশার মধ্যে ছিলেন, আগামী দিনে সুযোগ থাকছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে এই যে যারা যারা যোগ্য মানুষরা, যারা দুর্নীতি করেছে, কাদের দ্বারাই তারা
এত বড় জীবন বা এত বড় একটা সমস্যার মধ্যে পড়লো? এর এর জন্য দায়ী কে? আজকে আমাদেরকে প্রশ্ন করতে হবে। আমরা শুধু বারবার একে অপরকে দোষ চাপিয়ে দিই, অমুক করেছে, তুমুক করেছে, সে করেছে, কিন্তু কেউ কিন্তু এই নিয়ে সঠিক, আমি যেমন আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা আমি শুনছিলাম, বড় বড় নেতা, আমরা তো সাধারণ মানুষ, যে বড় বড় নেতারা কি বলছেন, সেখানে দেখলাম যে তিনি বলছেন যে সিপিএম এর সময় এটা হয়েছিল, তুমুকের সময় কি হয়েছিল, ওটার সময় কি হয়েছিল। তাহলে আপনি 2011 সালে ওরা খারাপ করেছিল বলে আপনাকে নিয়ে আসা হয়েছে। তো আপনারাও দেখিয়েছেন যে ইডি বা সিবিআই ধরার পরে আমরা দেখেছি যেখানে শূন্য খাতা, যারা শুধু রোল নাম্বার লিখেছে, রোল নাম্বার লিখে সেখানে চাকরি পেয়েছে, একটা দুটো সে প্রশ্ন আনসার করেনি, এমন লোকও চাকরি পেয়েছে। এরকম প্রায় কয়েক হাজার, 5-6 হাজার। সেখানে তথ্য নিয়ে বিভ্রান্ত আছে। সরকার বলছে আলাদা, এসএসসি বলছে আলাদা, সবাই আলাদা আলাদা। আপনার সরকারে এত বড় একটা দুর্নীতি হলো, মেয়াদ যারা সাদা খাতা জমা দিয়েছে বা যারা মেয়াদ উত্তীর্ণ ভাবে, একবারও বললেন না যে না আমাদের সরকারের একটা বা আমাদের মন্ত্রিত্ব সভার কেউ বা কারা এরকম ভুল করেছে, তাদেরকে আমরা যথাযথ শাস্তি দেব বা এর জন্য আমরা দুঃখিত বা অনুতপ্ত। একবারও কিন্তু তিনি এই কথাটা বললেন না। তিনি বারবারই বলছেন ওরা চিরকুটে চাকরি পেয়েছিল, এটাও সামান্য একটা ভুল। আবার তিনি কি বলছেন যে এই যে এতগুলো চাকরি যদি চলে যায় তাহলে স্কুল কলেজ চলবে কি করে। এবং তিনি আজকে বলছেন যে স্কুল এবং কলেজগুলিতে প্রায় 1 লক্ষ শূন্যপদ পড়ে আছে। তাহলে প্রশ্ন উঠছে যে তাহলে 2011 থেকে 2025 পর্যন্ত মাত্র একবারে এসএসসি হলো কেন? এতগুলোই যদি শূন্যপদ পড়ে আছে তাহলে বছর বছর আপনি এসএসসি নিয়োগ করতেন। তাহলে এই যে স্কুল কলেজগুলিতে বা স্কুলগুলিতে যে এত শূন্যপদ পড়ে আছে, যেখানে বলছেন যে পড়াশোনা পঠন পাঠন ঠিকঠাক হচ্ছে না বা এটার কারণে এফেক্ট পড়বে, তাহলে আপনি আজকে বলছেন যে 1 লক্ষ শূন্যপদ পড়ে আছে। তাহলে এই যে প্রায় 14 বছর শাসনকাল, এতদিন কি করলেন? এবং তার পরবর্তীতে যারা যারা এই দুর্নীতির সাথে জড়িত, আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে শূন্য খাতা জমা দিয়ে মানে রোল নাম্বার লিখে সেখানে চাকরি পেয়েছে, সেগুলোতে এসএসসিতে আপনারা আপলোড করেছেন। আমার কাছেও কিছু ডকুমেন্ট আছে। এটা তো আপনার সরকারে কেউ না কেউ জড়িত। এই নিয়ে একবারও আপনি উচ্চবাচ্য করলেন না। তাহলে যেটা আমরা সংগঠিত দুর্নীতি আমরা যেটাকে বলছি, প্রায় যেটা পরিসংখ্যান বলছে 7 থেকে 8 হাজার হতে পারে, কোনো সঠিক পরিসংখ্যান আমরা এখনো পাইনি। তাহলে আপনি সিপিএমকে দোষ দিচ্ছেন, তারা চিরকুটে দায়ী। হ্যাঁ, আপনি বলুন তদন্ত করুন, সেই সময় যারা করেছে সেটাও তদন্ত হোক, কিন্তু এখন যেটা হয়েছে তাহলে আপনাকে আনা হলো ভালোর জন্য। তাহলে এই যে কিছু দুর্নীতিবাজদের জন্য এত বড় একটা বৃহৎ যারা যারা সঠিকভাবে পরিশ্রম করেছে তারা এতটা হয়রানি হবে কেন? আজকে যদি এই লেনদেনটা না হতো, এই দুর্নীতিটা না হতো, তাহলে এই যে যারা যারা যোগ্য আছে, যারা সঠিকভাবে চাকরি পেয়েছে, তাদের জীবনের এই যে জীবন মরণের বিষয়, এটা তো আসতো না। তাহলে দুর্নীতি হয়েছে বলে কোর্টে গেছে, কোর্টে গেছে বলে সেখানে বিচার হয়েছে, সেখানে দুর্নীতিই যদি না হতো, মানে আজকে কিভাবে বলবো, আমরাও বুঝি, আমরা যেমন যারা যারা কাজ করি, সাধারণ দোকানে কাজ করি বা শ্রমিক একটা যেটা কাজ করি রেগুলার, তারা যদি হঠাৎ করে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়, কিন্তু এর জন্য দায়ী কে? তো ওই জন্য দ্বিতীয়ত বলবো, এই যে সংগঠিত যে অপরাধ হচ্ছে, এগুলো আমি বারবার বলেছি, আমাদের দেশের যারা শিক্ষিত যুব সমাজ, সবচেয়ে দুঃখ লাগে সেখানে হিন্দু মুসলিম নিয়ে ভোট হয়, সেখানে বিভিন্ন ইস্যু নিয়ে ভোট হয়, শিক্ষা স্বাস্থ্য এসব নিয়ে আমাদের ভোট হয় না। যেদিন আমাদের দেশ বা আমাদের রাজ্য শিক্ষা স্বাস্থ্য নিয়ে ভোট হবে, এবং আমি আবারও বলছি, আগামী দিনে আমাদের যে কোনো সরকারি আসুক, 2 টাইমের বেশি রাখা যাবে না। যখনই একটা সরকার 2 বারের বেশি থাকে,
2-3 বারের বেশি, তখন তার মধ্যে আমি আগেও বলেছি একনায়কতন্ত্র মনোভাব, স্বেচ্ছাচারিতা, ডোন্ট কেয়ার মনোভাব এসবের জন্ম নেয়। না হলে যেভাবে আজকে মুখ্যমন্ত্রী বিবৃতি দিচ্ছিলেন যে একবারও দুঃখ প্রকাশ করেননি, যে তিনি বলেছেন ওই সময়ে দুর্নীতি হয়েছে, অমুক সময়ে দুর্নীতি হয়েছে, তাহলে আপনাকে আনা হয়েছে কেন? এবং অপরদিকে আমি এটাও বলবো, আমি একটি রাজনৈতিক দলের কর্মী, আমি এটাও বলবো, আমি যে রাজনৈতিক দল করি, আগামী দিনে যদি আমরা ক্ষমতায় আসি, আপনারাই আমাদেরকে 2 বারের বেশি যেন না রাখেন। আপনারা জানেন যে আমি একটা রাজনৈতিক দলের কর্মী, আইএসএফ এর একদল কর্মী, আমি লোকসভার প্রার্থী ছিলাম, এখন বিভিন্ন জায়গায় দায়িত্বে আছে। আমি বলছি, আমি আমার দল এটা মতামত দেবে কিনা আমার ব্যক্তিগতভাবে বলছি, আমরা যদি কোনোদিন ক্ষমতায় আসি বা আমাদেরকে যদি আপনারা নিয়ে আসেন, আমাদেরকে একবার ম্যাক্সিমাম 2 বারের বেশি যেন আমাদেরকে রাখবেন না। মানে কোনো দলকেই 2 বারের বেশি, নিয়ম তো একবার যদি হলেও পাল্টানো অনেকটাই বেটার, কিন্তু 2 বারের বেশি কোনো মতেই রাখা যাবে না। যেমন আমরা সাউথে দেখেছি বিভিন্ন জায়গায়, যেখানে একবার পরপর 5 বছর পরপর সেখানে সরকার চেঞ্জ করা হয়, যাতে সেই সরকার দুর্নীতিগ্রস্ত না হয়ে পড়ে, ঘুঘুর বাসা না হয়, সেখানে যেন একনায়কতন্ত্র মনোভাব না আসে। নাহলে কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। অপরদিকে আমি বলবো, যারা অযোগ্য, যারা বিবেচিত হয়েছে, যারা সাদা খাতা জমা দিয়েছেন, যারা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সেখানে যোগদান করেছেন, সেখানে আপনারা টাকা দিয়েছেন, সেখানে আমি বলবো যেখানে সিস্টেমের ভুল, আমি বারবার বলেছি, আপনি রাজনৈতিক দলকে যতই পরিবর্তন করুন, সেখানে যদি সিস্টেম পরিবর্তন না করেন, সেখানে কোনোদিনই উন্নতি সম্ভব হবে না। এখানেও দেখুন, সেখানে দুর্নীতি হয়েছেই বলে এতদিন ধরে টাকা নেওয়াও যেমন অপরাধ, টাকা দেওয়াও অপরাধ, কিন্তু সেখানে টাকা নেওয়া রাস্তাটা শুরু করেছে কে? টাকা নেওয়ার রাস্তাতে যদি শুরু না হতো, কেউ টাকাও দিত না। আমরা বলছি না, তাদের সাপোর্টে বলছি না। তাহলে দুজনে অপরাধী, কিন্তু সিস্টেমটা যদি এটা না আসতো, তাহলে কেউ টাকা দিত না। তাহলে আমি একটা বলবো, যারা যারা আপনারা যেখানে যেখানে টাকা দিয়েছেন, যাদেরকে টাকা দিয়েছেন, আপনারাও তাদের কাছ থেকে সুদে আসলে টাকা নিয়ে নিন, তাদের বাড়ির সামনে ধর্নায় বসুন, হাইকোর্ট করুন, কেস করুন, আরো চলুক, যে যাদেরকে টাকা দিয়েছেন। এবং সেই টাকা নিয়ে, যেহেতু আপনাদেরকে সুদে আসলে টাকা ফেরত দিতে বলেছে এসএসসি, এবং যাদেরকে আপনারা টাকা দিয়েছেন, এসএসসি যদি আপনাদেরকে সুদে আসলে টাকা ফেরত দিতে বলে, তাহলে আপনারাও যাদেরকে টাকা দিয়েছেন, যত লাগে টাকা দিয়েছেন, আপনারাও সুদে আসলে টাকা ফেরত নিন। আপনারা জানেন যে আমাদের রাজ্যে একটা মানুষ একটা বাড়ি করতে, গাড়ি করতে কত বছর সময় লাগে। আপনারা দেখবেন এই বর্তমানে এমন এমন মানুষ আছে, যার আগের দিন চা দোকানে বসতো, যে আগে শ্রমিকের কাজ করত, এখন সে 4 তারা বিল্ডিং ঢুকেছে, ওই মহল তুমুক মহল, ফরচুনার কার নিয়ে ঘুরে। সৎ পথে, হ্যাঁ, কেউ মানুষ সৎ পথে রোজগার করছে, কেউ বিজনেস করছে, কেউ বৃহৎ কিছু করছে, সে করুক, সে 5 বছরেও আম্বানি হোক, সেটা আমাদের ভালো কথা। কিন্তু সহজেই অনুমান করা যায়, যে মানুষ কিছুদিন আগে সাইকেল দোকানে কাজ করত, তাহলে আমি বলবো চাকরি হারাদের যারা অযোগ্য আছেন, যারা কাউকে টাকা দিয়ে চাকরিতে ঢুকেছিলেন, আপনারা যাদেরকে টাকা দিয়েছিলেন, তাদেরকে আপনারা টাকা সুদে আসলে টাকাটা ফেরত নিন এবং এসএসসিকে ফেরত দিন। এটা একমাত্র উপায় আছে, না হলে আপনাদের এত টাকা ফেরত দেওয়া সত্যি খুব কষ্টদায়ক। যদিও টাকা দেওয়া অন্যায়, কিন্তু যেহেতু টাকা দেওয়ার রাস্তা তারা খোলা রেখেছিল বলে, সিস্টেমটাকে খারাপ রেখেছিল বলে, সিস্টেমের অংশীদার আপনারা। এবার সাধারণ মানুষের জন্য আমি একটাই প্রশ্ন রাখবো, যে সত্যি এটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেল যে ভারতের এই যে টাকা দিয়ে চাকরি দেওয়া, আগামী দিনে হয়তো যারা টাকা দিয়ে চাকরিতে ঢুকবে, তারা 1000 বার ভাববে যে 10 বছর হোক, 15 বছর হোক বা 20 বছর পরেও এরকম চাকরি যেতে পারে, যে এরকম হয়তো অনেকেই করবেন না, বা অনেকে টাকা দিয়ে চাকরিতে ঢুকতে চাইবেন, একটা শিক্ষা নেবে। তো আগামী দিনে এটাও হয়তো অনেকেই আগামী দিনে টাকা দিয়ে যদি চাকরিতে না ঢুকে, এটাও একটা হতে পারে। আর দ্বিতীয়ত, যে শিক্ষা, স্বাস্থ্য, এগুলো নিয়েও আমাদেরকে রাজনীতির মুদ্রা বানানো উচিত। হিন্দু মুসলিম সেটা তো আছেই, পৃথিবীতে যবে থেকে সৃষ্টি হয়েছে তবে থেকে হাজার হাজার ধর্ম আছে বা বিভিন্ন কিছু ইস্যু আছে, কিন্তু এই যে শিক্ষা, স্বাস্থ্য,
যে মূল বিষয় আজকে বারবার দেখলাম আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে বিবৃতিগুলো আমি দেখছিলাম, যে তিনি হয়তো দুঃখ প্রকাশ করবেন, তিনি তো হয়তো বলবেন যে আমাদের ভুল হয়েছে আমাদের মন্ত্রিসভার দিয়া, এটা আমরা সংশোধন করে নেব। না, একবারও না, তিনি বারবার শুধু সিপিএমকে দোষ দিচ্ছেন, বিজেপিকে দোষ দিচ্ছেন। আগে তারা করেছিল, আমি টিএমসিরও কিছু ছেলেপেলেদেরকে দেখছি যে এ চাকরি পেয়েছে, কিন্তু একবারও বলল না যেখানে সাদা খাতা জমা দেওয়া হয়েছে সেখানে কি করে চাকরি পেতে পারে, আর সেটা কি করে বুক ফুলিয়ে বলতে পারেন ও দুর্নীতি করেছিল, ও মার্ডার করেছিল বলে আমি মার্ডার করব, ও দুর্নীতি করেছিল বলে আমি দুর্নীতি করেছি। সেটা তো কোনো লজিক হয় না। না, লজিক হচ্ছে ও খারাপ করেছিল, আপনাকে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, বিশেষ কিছু আমার আজকে বলার নেই, শুধু একটাই তাই বলবো, যারা যোগ্য ছিলেন আপনারা প্রিপারেশন নিন। আগামীতে আপনাদের জন্য সত্যি যারা যোগ্য আছেন, আপনাদের জন্য সত্যি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের, যারা বিবেকবান মানুষ আছে, সত্যি এই নিয়ে মন খারাপ করছে, বা সেটা কোনো মতে একটা মানুষ হিসাবে একটা মেনে নেওয়া যায় না যে একটা মানুষ চাকরি করছে, কেউ দুর্নীতি করেছে, তার জন্য তাকে পানিশমেন্ট হতে হবে। যে কেউ মানুষ, যে কোনো দলের মানুষ মাত্রই সেটাকে কোনো মতে সমর্থন করবে না, কিন্তু যাদের জন্য, প্রশ্ন হচ্ছে কাদের জন্য এটা। আমরা শুধু যোগ্য অযোগ্য এই নিয়ে পড়ে আছি। আমাদের মূল জায়গাটায় আসতে হবে যে কাদের জন্য, কিসের জন্য আজকে 26,000 চাকরি বাতিল হলো, কে, শুরুটা কি ছিল, এটা যদি আমরা না বার করতে পারি, নাহলে আগামীতেও কিন্তু এর উত্তর পাবো না আমরা। আমাদেরকে মূল গোড়ায় যেতে হবে, কাদের জন্য, সিস্টেমের খারাপটা কে ছিল, ক্ষমতায় কে আছে, এবং ক্ষমতায় যারা যারা আছে, এত বড় একটা দুর্নীতি হচ্ছে, সেই সরকারে যারা উপরে থাকবে সে বুঝতে পারবে না, সেটা কোনো মতেই বিশ্বাস করা যায় না। যোগ্য অযোগ্যর মাঝে আমাদেরকে এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে, কাদের জন্য, কিসের জন্য, কিভাবে, কারা করেছিল এই বৃহৎ দুর্নীতিতে। এই যে আমরা দেখেছিলাম পার্থ চ্যাটার্জি, বা তার পরবর্তীতে বিভিন্ন জায়গায় যে কোটি কোটি টাকার বান্ডিল, সেটা তো ভুলেই গেছি আমরা। আমাদের মানুষের মনটা এমনই, যখন নতুন নতুন বিষয় আসে আমরা পুরনোটা ভুলে যাই। ইতিহাসও একটা কথা আছে যে ইতিহাস যারা ভুলে যায় তাদের সেও নিজেদেরকে ভুলে যায়। তেমনি যারা সরকারের ভালো মন্দ আমরা যখন আলোচনা করি, সেখানে আমরা সোনা দানা কোটি কোটি, এই অর্পিতা না কি নাম ছিল, পার্থ চ্যাটার্জি, এত টাকা পাওয়া গেছে, এত বড় দুর্নীতি হবে, সরকারের যে মুখ্যমন্ত্রী তো থাকবে, সেখানে জানতে পারবে না। আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী বিবৃতি দেয়, আমার সব জায়গায় চোখ আছে, আমাকে দেখে ভোট দেবেন। কোথায় কি হচ্ছে, কোন অঞ্চলের কোন বুথে কি হচ্ছে, আমি এখান থেকে বসে বলে দিতে পারবো। খুব ভালো কথা, সেই জন্য আপনি মুখ্যমন্ত্রী তো হয়েছেন, বা আপনাকেও সেখানে জনগণ আপনাকে বিপুল ভোটে জয়ী করে মুখ্যমন্ত্রী তো করেছে, যে আপনি পারেন বলে। সিপিএম যদি দুর্নীতি করে থাকে আপনাকে নিয়ে এসছে, কিন্তু এত বড় একটা দুর্নীতি হলো, আপনি জানতে পারলেন না। আবার একটা প্রশ্ন আমি করছি, যেখানে আমরা দেখলাম ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল একটা দুর্নীতি যেটা সঠিকভাবে প্রমাণিত হয়নি, দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল, সাউথের চন্দ্রবাবু নাইডু বা বিভিন্ন জনকে সেখানে বিভিন্ন দুর্নীতির দায়ে সেখানে গ্রেপ্তার করা হয়েছে, দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তাহলে আমাদের এত বড় দুর্নীতি, যেখানে প্রমাণিত দুর্নীতি, সুপ্রিম কোর্টও প্রমাণ করে দিয়েছে যে এত বড় দুর্নীতি হয়েছে, তাহলে তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আর এখানে আমি যেটা বলবো, সুপ্রিম কোর্টের রায় আমরা জানি, জনগণের জন্য নির্বাচিত। আমি লেজিসলেটিভের একদিন কথা বলেছিলাম যে যেখানে সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে যে এত বড় দুর্নীতি হয়েছে, তাহলে সেটার তদন্ত যেন ভালোভাবে চলে, কারা কারা এই দুর্নীতির সাথে জড়িত, তাদেরকে যাতে ফৌজদারি মামলায় সেখানে তাদেরকে জড়িত করা হয়। কোনো জনপ্রতিনিধি যদি এর সাথে জড়িত থাকে, আগামী দিনে যাতে তাকে সেখানে তার, যেখানে যেমন কার চাকরি যাচ্ছে, সেখানে যেন তার জনপ্রতিনিধিত্ব করতে না পারে, আগামী দিনে সেখানে যেন নির্বাচনে দাঁড়াতে না পারে। এবং সবচেয়ে বড় কোর্ট হচ্ছে জনতার কোর্ট। 2026 আসতেছে, সেখানে আপনারা নিজেদেরকে বিচার করুন, বিবেচনা করুন। যেখানে বারবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা আজকে বারবার বলছেন
যে আমার অনেক শূন্যপদ পড়ে আছে, 25,000 যদি সেখানে চাকরিতে সেখানে চলে যায়, আমার স্কুল কলেজ কিভাবে চলবে? তাহলে বারবার যারা কলকাতার রাজপথে সেখানে ধর্ণা দিয়ে আছে, যারা টেট পাস করে আছে, বা যারা বারবার বঞ্চিত যুবরা সেখানে দাবি করছে আপনারা বারবার এসএসসি নিন, এসএসসি নিন, এসএসসি নিন, তখন আপনি এসএসসি নিচ্ছিলেন না। আজকে আপনি বলছেন যে 25,000-এর মধ্যে এতগুলো বাতিল হলে স্কুল কলেজ কিভাবে চালাবো? আবার এদিকে একদিকে বলছেন যে 1 লক্ষ শূন্যপদ পড়ে আছে, তাহলে নিয়োগ করছেন না কেন? এই যে দু রকমের কথা, তাহলে মানুষকে ভাওতা দিয়ে এই যে ডবল ডবল চাকরি, তাহলে আজকাল আমাদেরকেও বুঝতে হবে, ভাবতে হবে, বা আমি যেটা বলছি সেটাও সঠিক নয়। আমরা প্রত্যেকটার মানুষ, আমাদের কথায় আছে যে আপনি সবার শুনুন, বিচার করুন, আপনার যেটা মনে হবে আপনি সেটাই করুন। তো আজ কিছু বলবো না, আগামীর দিন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, হাইকোর্ট রায় দিয়েছে, কে অযোগ্য বা কে যোগ্য। এবার আমাদেরকে জনসাধারণকে ঠিক করতে হবে যোগ্য অযোগ্যর বাইরে এই যোগ্য অযোগ্য শুরুটা কে করেছে, এর সিস্টেমটা কিভাবে আসলো। তাহলে এবার জনতার কোর্টে যেন বিচার হয়।